আপনারা দেখছেন চ্যানেল আই। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তৃতীয় মাত্রা দেখবার জন্য। তৃতীয় মাত্রা উপস্থাপনা এবং পরিচালনা করেছেন জিল্লুর রহমান। সে যে আমার জন্মভূমি, ধন্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর কথা বলবার জন্য আমার আজকের অতিথি, আমার বসা আছেন প্রাক্তন সচিব, প্রাক্তন রাষ্ট্রদূত এবং বাংলাদেশের প্রাক্তন প্রধান তথ্য কমিশনার, এবং সম্প্রতি তিনি ওআইসির মানবাধিকার কমিশনের সদস্য নির্বাচিত হয়েছেন, অ্যাম্বাসাডার মোহাম্মদ জমির। স্বাগত এবং অভিনন্দন আপনাকে। আর আমার ডানে রয়েছেন ডক্টর সায়রা খান, তিনি আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক, আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক, নিউক্লিয়ার প্রলিফারেশন তার গবেষণার বিষয়বস্তু। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছেন, বাংলাদেশেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তিনি যুক্ত নানাভাবে এবং নানা রকম গবেষণার সঙ্গে যুক্ত, লেখালেখি করেন। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। যে প্রসঙ্গটি আলোচনা শুরু করতে চাই, সম্প্রতি জার্মানির হ্যামবার্গে এখানে আরও একবার প্রমাণিত হলো যে বিশ্ব মোটামুটিভাবে এখন নেতৃত্বহীন একটা অবস্থার মধ্য দিয়ে আছে। একটা সময় আমরা আমেরিকা এবং রাশিয়ার স্নায়ুযুদ্ধ বা দুভাগে বিভক্ত পৃথিবীর সেই নেতৃত্ব দেখেছি, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের একক কর্তৃত্ব দেখতাম, এবং এখন মোটামুটিভাবে আমেরিকাকে গ্রেড করবার, আবারও গ্রেড করবার একটা অভিপ্সা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট এগুচ্ছেন, এবং তিনি মোটামুটিভাবে সব জায়গা থেকে নিজেকে উইথড্র করে নিচ্ছেন, সেটি ক্লাইমেট ফান্ড থেকে হোক, সেটি ন্যাটো থেকে হোক, মানে বিভিন্ন জায়গা থেকে তার তিনি গুটিয়ে নিচ্ছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে গ্রেড করবেন। এই পরিস্থিতি বিশ্বের জন্য কতটা কল্যাণকর? ধন্যবাদ জিল্লু, আজকে আবার তুমি আমাকে অভিনন্দনও জানালে, বিশেষ করে ধন্যবাদ। তবে আমি বলি যে আজকে ওনার সাথে রয়েছে, আমি যাই হোক, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে আমরা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে হয়তো আজকে আলোচনার সুযোগ পাবো না। আর আপনি যেহেতু ওআইসি মানবাধিকার কমিশন নিজেও নিরাপদ দূরত্বে আছেন খানিকটা। না, এখন এই যে রাজনীতির ক্ষেত্রে অর্থনীতি, সামাজিক নীতি এবং মূলত এই যে সন্ত্রাস পরিস্থিতি, এই তিনটে কিন্তু একটা ডাইনামিক রোল প্লে করছে সর্বত্রে। তো G7, তুমি একটু, আমি পিছনে যাই, তোমার সাথে এসেছিলাম, বসছিলাম, মনে আছে আমার, যখন উনি ডোনাল্ড ট্রাম্প গেলেন সৌদি আরবিয়া গেলেন, তাই না? তারপরে উনি গেলেন ওখান থেকে ইসরায়েলে গেলেন, ইসরায়েল থেকে উনি ন্যাটোতে গেলেন ব্রাসেলসে। আমি তখনও এসেছিলাম, কারণ আমি নিজে রাষ্ট্রদূত ছিলাম ব্রাসেলসে, সেখানে আলোচনার প্রেক্ষিতে পুরো। তারপরে ওখান থেকে গেলেন, G7 মিটিং হলো, ইটালি হয়ে গেলেন, সিসিলিতে, সব জায়গায় গেলেন, ঘুরলেন ঘাড়লেন। তো এখন আবার আজকেও উনি এসে পৌঁছচ্ছেন, বিকজ প্যারিসে ওনার যৌথভাবে ইয়ে করছেন, ফ্রেঞ্চ ন্যাশনাল ডে, ব্যাস্টিল ডে। পৃথিবীতে যে আর্থসামাজিক যে ক্ষেত্র, সেই আর্থসামাজিক ক্ষেত্রের মধ্যে একটা তিনটে পয়েন্ট খুব ঢুকে গেছে, এবং সেই তিনটে পয়েন্টে আমি একটা লেখা আজকেই পাঠালাম, সেই লেখাটার মধ্যে আমি বলেছি
যে তিনটে শব্দ আমি ব্যবহার করেছি। আনফর্চুনেট ডাইমেনশন যেটা হচ্ছে আনওয়ান্টেড ভায়োলেন্সের ক্ষেত্রে সন্ত্রাসের ভূমিকা যেটা এক্সপ্যান্ডেড টেররিস্ট নেটওয়ার্ক হচ্ছে বিকজ অফ ফান্ডামেন্টালিজম, পপুলিজম অ্যান্ড কমিউনালিজম। এখন তুমি চিন্তা করে দেখো, যেটাকে G20 বলা হলো, যেটা আলোচনা হলো, এবং উনি প্রথমে আসলেন ওয়ার্সতে এবং ক্রাকাওতে আসলেন, তার পরবর্তীতে উনি গেলেন হ্যামবার্গে এবং ওখানে G20 মিটিং হলো। G20 হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন প্লাস 19 আদার কান্ট্রিজ, তাই তো? এখন এটা হয়ে গেছে G19, কেন আমেরিকা বিভিন্ন কারণে বিভিন্ন ক্ষেত্রের থেকে নিজেকে আস্তে আস্তে সরিয়ে নিয়েছে। পুরোপুরি সরায়নি। এটা হচ্ছে যে একটা পুরনো কথা আছে না, যে ইউ সি এ জিব্রা ক্রসিং, না ইউ সি ইট, না ইউ ডোন্ট। একটা জিব্রা যদি জিব্রা ক্রসিং অতিক্রম করে তখন একই সঙ্গে মিলে যায়, যখন তখন বোঝা যায় না যাচ্ছে কি যাচ্ছে না। ক্লাইমেট চেঞ্জ নিয়ে, পরিবেশের ব্যাপার, সেখানে উনি বললেন যে এটা আমাদের পক্ষে সহনীয় নয়, আমরা এটার থেকে সরে আসব। তারপরে ওনার যেটা নিক হেলি, ওনার যে প্রধান জাতিসংঘে, তিনি বলেছেন যে আমরা পিস কিপিং অপারেশনসে আমরা অত টাকা দেবো না। ওখানে 28% দিতেন, সেখানে কমিয়ে এখন বলছেন আরও কমে যাবে। তারপরে মাইগ্রেশনের ব্যাপারে, মাইগ্রেন্টদের ব্যাপারে চলমান একটা পরিস্থিতি, সেখানেও তিনি পয়সা খরচা করতে রাজি নন এবং তাদের ঢুকতেও দেবেন না, পয়সা খরচা করতে রাজি নন। চতুর্থ হচ্ছে ট্রেডের ব্যাপারে। তুমি দেখো, চিন্তা করে, ন্যাটো তো বাণিজ্য, চায়নার সাথে সবচেয়ে বেশি ওনার ইলেকশনের সময়, নির্বাচনের সময়, প্রক্রিয়ার সময় চায়নাকে সবচেয়ে বেশি গালাগালি করেছে, তাই তো? এখন দেখা যাচ্ছে, আমি এটাই পড়ছিলাম যে ট্রাম্পের সাথে শির যখন আলোচনা হয়েছে হ্যামবার্গে, দুজনে কিন্তু একমত হয়েছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে। তারা বলছে আমাদের ফার্স্ট রাউন্ড অফ কম্প্রিহেন্সিভ ইকোনমিক ডায়ালগ হবে জুলাই 19-তে, আর 5 দিন পরে ওয়াশিংটনে। সেখানে শুধু যে ম্যানুফ্যাকচারিং ইন চায়না, ট্রেড ইম্প্যাক্ট অফ চায়না, সব কিছু, কারণ হঠাৎ করে ট্রাম্প বুঝছে আমরা TAPP বন্ধ করে দিলাম, ট্রান্স প্যাসিফিক, তারপরে নাফটা আমরা বন্ধ করে দিচ্ছি, সব কিছু করছি, কিন্তু এদিকে চায়না এবং ইউরোপিয়ান ইউনিয়ন একত্রিত হয়ে একটা ডিফারেন্ট বল গেম ক্রিয়েট করছে। তো সেটাতে বলে তাহলে সব কিছু চলে যাবে তাদের হাত থেকে বেরিয়ে। তো এই প্রেক্ষিত একটা আছে। দ্বিতীয় প্রেক্ষিত হচ্ছে নর্থ কোরিয়া। উনি বলতে চাচ্ছিলেন, আমি একটু বলে নিই, আপনি বাকিটা বলবেন। ওনার বিষয়, ওনার বিষয়। কিন্তু উত্তর কোরিয়ার ক্ষেত্রে যে বিষয় নিয়ে আমরা সবাই ভয় পাই, ওটা হচ্ছে ওনার বিষয়। তো উত্তর কোরিয়া নিয়ে তুমি চিন্তা করে দেখো, ইচ্ছে করে এই যে উত্তর কোরিয়ার যে দিস ইয়াং ম্যান হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ নর্থ কোরিয়া, সে করলো কি একাধিকবার সে গালাগালি, অত্যন্ত কঠিন ভাষায় গালাগালি করেছে, মানে ইউজিং 4 letter ওয়ার্ডস উইচ আর আনবিলিভেবল। এবং সে করে সব কিছু জাবালা উল্টাপাল্টা করেছে, সে মিসাইল ছুঁড়ছে ইত্যাদি করছে, বলছে যে ICBM ছোঁড়ার মতো ক্ষমতা আমাদের হয়েছে। লাস্ট যেটা মিসাইল যেটা টেস্ট করেছে, দ্যাট হ্যাজ ইনফ্যাক্ট ট্রাভেলড আপ টু 2346 কিলোমিটার্স অ্যান্ড ট্রাভেলড অ্যাবাউট 3000 কিলোমিটার্স। তারা বলছে যে একটু লোয়ার হরাইজন্টাল যদি হয়, ইট ক্যান রিচ আলাস্কা, নট মেনল্যান্ড USA। এই যে সার্বিক জিনিসটা, এই যে বিবর্তন, যেটা ডায়নামিক্সটা, আন্তর্জাতিক ক্ষেত্রে এর সঙ্গে যোগ হচ্ছে আমেরিকা এবং রাশিয়া। এখন সাইবার সিকিউরিটি ব্যবহার হয়েছে কি হয়নি, পুটিন সাহেব করেছেন কি করেননি, এখন বেরোচ্ছে ওনার ছেলেও একটা মহিলা লয়ারের সঙ্গে বসে আলোচনা করেছেন। মহিলা লয়ারের সাথে কি আলোচনা করেছে? সে বলছে না আমরা ক্লিনটনের ব্যাপারে আলোচনা হয়নি, কিছুই জানতো না সে। ও রাশিয়ার থেকে বাচ্চাদেরকে অ্যাডপশন করার জন্য যা কিছু প্রয়োজনীয় পদক্ষেপ, সেটা যাতে ব্যাহত না হয়, সেটার ব্যাপারে আমরা আলোচনা করেছি। কিন্তু তার বাপকে সে নাকি বলেনি। আর আমি জানি না ডোনাল্ড ট্রাম্পকে কতটা কে কী বলেছে। তো কিন্তু আমি বলি যে বিশ্বে যাই হোক না কেন, এই ইভেনচুয়াল প্রক্রিয়াগত দিক থেকে কিন্তু ইট কাস্টস এ শ্যাডো অন সাউথ এশিয়া। এবং সেই ক্ষেত্রে এই যে মোদি সাহেব গেলেন ইসরায়েলে গিয়ে তুমি প্রথমবারের মতো 70 বছরে প্রথমবারের মতো একজন বিদেশি নেতা গেল, সে রামাল্লায় গেল না। এবং ইভেন ওবামা যারা রেকগনাইজ করে না, যে ফিলিস্তিনের প্রসঙ্গে ভারতের যে অবস্থানের দিন ছিল, সেখান থেকে অনেক সরে গেছে। কিন্তু তুমি দেখো এরপরে কিন্তু কোনো একটা বাক্য উচ্চারণ করলো না মধ্যপ্রাচ্যের সো কল্ড গ্রেট
কান্ট্রিজ, সৌদি আরেবিয়া বলো, কুয়েত বলো, কি বাহরাইন বলো, ইউএই বলো, ইজিপ্ট বলো, একবারও বলল না আমরা আশ্চর্য হচ্ছি উনি গেলেন কিন্তু একবার রামাল্লায় গিয়ে বসলেন না মাহমুদ আব্বাসের সাথে। সো এই যে বল গেমটা, যে বিবর্তনটা যেটা ঘটছে, it is going to create and cast its own shadow on not only Middle East but Europe as well as across the Atlantic or North America. আর এদিকে তো আছে জাপান, কোরিয়া নিয়ে তো আছে। আমি অনেকক্ষণ কথা বলে ফেলেছি। জি, ডক্টর সায়রা খান। আমি বরঞ্চ আপনার প্রশ্নটাই উত্তর দিই যে বিশ্ব কি নেতৃত্ববিহীন একটা সিচুয়েশন কিনা, সেখানে যাচ্ছে কিনা, ছিল কিনা, আছে কিনা, ভবিষ্যতে ওই একই কথা, ভবিষ্যতে যাবে কিনা। আমার মনে হয় না নেতৃত্ববিহীন অ্যাজ ইন লিডারশিপ নাই এরকম কোনো একটা সিচুয়েশন কিনা। আমি তাও এখনো মনে করি যে হায়ারার্কি আছে, তারাই টপে আছে, ডিপেন্ডিং অন দ্য ইস্যুস। আপনারা ইলেকশনের কথা সবাই জানেন, কি বলেছিল ম্যান্ডেটে, আমেরিকা ফার্স্ট। সে আমেরিকাকে প্রোটেক্ট করবে, আমেরিকার বাউন্ডারিজ প্রোটেক্ট করবে, আমেরিকার ট্রেড প্রোটেক্ট করবে, আমেরিকার পিপলকে প্রোটেক্ট করবে, টেরোরিজমকে কমব্যাট করবে কি দিয়ে? মুসলিম দেশ থেকে এই টেররিস্টরা আসে, সো তাদেরকে আসতে দিব না, ভিসা রেস্ট্রিকশনস থাকবে। প্রশ্ন তো থাকবে যে ভাই বাইরের দুনিয়া থেকে আমেরিকাকে আলাদা করে আমেরিকা থাকতে পারবে কিনা। কামিং টু দ্যাট, সো এন্ড ইটস আ গ্লোবালাইজড ওয়ার্ল্ড, রাইট? সো থাকতে পারার কথা না, কিন্তু সেই জন্যই বলছি আমেরিকাকে আমরা এত বোকা ভাবি। আমেরিকা ইজ আ স্ট্র্যাটেজিক কান্ট্রি। তাদের সাথে সামনে যে কার্ড আছে সেই কার্ডগুলো কিন্তু ভালোভাবেই খেলছেন, অনেকটা নর্থ কোরিয়ার মতন। আমি আইল কাম টু দ্যাট। আপনি নেতৃত্ববিহীন বললেন, সেটা থেকে বললাম যে যখন কোল্ড ওয়ার এন্ড হয়, যখন একটা ইউনিল্যাটারাল মোমেন্ট আসে, তখন সবাই সবসময় ওয়ার্ন করছিলেন। স্যামিউল পি হান্টিংটনের একটা আর্টিকেল আছে, লোনলি সুপার পাওয়ার, যে এক পর্যায়ে লোনলি হয়ে যাবে। কখন হবে? যখন তারা নাকি অন্যান্য কন্টিনেন্টে যাবে বা সাবকন্টিনেন্টে যাবে বা সাবসিস্টেমে যাবে, রিজনে যাবে, যেখানে যে রিজনাল প্লেয়ার্সদেরকে ইম্পর্টেন্স দিবে না। মিডল ইস্টে যাবে, মিডল ইস্টার্ন মেইন প্লেয়ারগুলোকে ইম্পর্টেন্স দিবে না, ওয়েদার ইটস সৌদি আরেবিয়া অর ইরাক অর ইরান অর ইজিপ্ট, যারা একসময়, ইজিপ্ট একটা পিভিটাল দেশ ছিল আমেরিকার জন্য, একসময় দিবে না। ক্যান নট ডু দ্যাট। সো আমেরিকা ওয়াজ স্পেশালি ইন দ্য পারটেনিং টু মিডল ইস্ট খুব করছিল। সো এক পর্যায়ে কিন্তু সবাই বলা শুরু করেছিল ইউরোপের কাছাকাছি দেশগুলোতে ইউরোপিয়ান লিডারদেরকে কিন্তু আনতে হবে। You have to consult them. কোনো ধরনের ফরেন পলিসি, ডোমেস্টিক, ওদের ডোমেস্টিক পলিসিতে তুমি যে হস্তক্ষেপ করবে সেখানে আসবে। সো দ্য ইউনিপোলার মোমেন্ট ওয়াজ অলসো ভেরি ইনসিকিউর ফর দি আমেরিকানস। সো এক পর্যায়ে এখন, তারপরে তো আমরা ওবামা পিরিয়ডে দেখলাম ইরানের সাথে ডিল করলে এসে করে সামহাউ দে ট্রাইড টু স্ট্রাইক আপ আ ব্যালেন্স দেয়ার। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন ইনি আসলেন, ইনি তো বলেই এসেছেন যে আমরা একটা আইসোলেশনিস্ট ফরেন পলিসিতে চলে যাবো, অলমোস্ট লাইক উইলসনিয়ান পিরিয়ড, সেই পিরিয়ডে যে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করবো। এটা কি ইম্পোর্ট সাবস্টিটিউশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন? নো, নট দ্যাট কাইন্ড অফ আইসোলেশনিজম। গ্লোবালাইজড ওয়ার্ল্ডে তো আপনি নিজেকে সরিয়ে রাখতে পারেন না। ইউ হ্যাভ টু এক্সট্রাক্ট রিসোর্সেস। হ্যাঁ, আপনি নিজেই দেখেন সৌদি আরেবিয়াতে এসে কি করলেন, বা অন্যান্য দেশে এসে উনি কি করছেন, কি নিয়ে কথা বলছেন। উনি ক্লাইমেট থেকে সরে যেতে চাচ্ছেন, কিন্তু নর্থ কোরিয়ার ক্ষেত্রে চায়নাকে, এই যে আপনি বললেন চায়নার সাথে রিলেশনশিপ, চায়নার সাথে একটা বন্ড ক্রিয়েট করতে চেষ্টা করলেন। কেন? বিকজ হি নোজ দ্যাট হি উইল রিকোয়ার চায়না যদি নর্থ কোরিয়াকে কমব্যাট করতে হবে। কমব্যাট কি? নর্থ কোরিয়ার এই সিচুয়েশন, ওয়েদার প্রলিফারেশন, ওয়েদার মিসাইল প্রলিফারেশন, একই কথা। আমি আপনার ছবিগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে এই যে ছবি দিয়েছেন, ইটস ভেরি সিগনিফিকেন্ট অ্যাট দিস পয়েন্ট। আই ডোন্ট নো, আই এম সার্টেন যে ক্লাইমেট ইস্যু সিগনিফিকেন্ট, আই এম সার্টেন যে টেররিজমকে কমব্যাট করা সিগনিফিকেন্ট, বাট ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট নর্থ কোরিয়া ইজ আ সিগনিফিকেন্ট রিজনাল পাওয়ার ইন দ্য সেন্স, যদি একটা দেশ, পাওয়ার বলছে এই জন্য শুধু নিউক্লিয়ার ওয়েপন্স দিয়ে পাওয়ার হয় না, economically powerful, no, but it has a major power ally which is China. China is its largest trading partner. China যদি না চায়, 61-এ তাদের একটা প্যাক্ট হয়েছে, ডিফেন্স প্যাক্ট, সেই প্যাক্টের কারণে নর্থ কোরিয়া ইজ 100% সিকিউর যে এই থ্রেশহোল্ডটা আমেরিকা ক্রস করবে না। করেছেন, আপনি বলেন, ইরাকে গেল 2003-তে, ইরানে কি গেছেন? অনেকবার এই নিয়ে কথা হয়েছে ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের সময়। নাও দ্যাট দ্য নিউক্লিয়ার ডিল হ্যাজ বিন ডান, 15 বছরের জন্য এটা ক্যাপ করা হয়ে গেল, এখন বলছে অ্যাব্রোগেট করবে, এটা থেকে চলে আসবে। আজকেই পড়ছিলাম যে আর্মি জেনারেলসরা বলছেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে, না, ডোন্ট কাম আউট অফ ইট, let it work, যেভাবে ওয়ার্ক করছে দেখা যাক কি হয়, বিকজ ইটস ইন আওয়ার বেস্ট ইন্টারেস্ট। বাট চায়না, এই যে আপনি বলছেন চলে আসছে বা একা হয়ে যাচ্ছে, একা হচ্ছে না, খুবই স্ট্র্যাটেজিক্যালি কার্ডগুলো কিন্তু খেলছে। কোথায় একা? ক্লাইমেট, এটা আমাদের, ইটস নট ইন আওয়ার বেস্ট ইন্টারেস্ট। কোথায় একা? আমরা প্রোটেকশনিজমে বিশ্বাসী, আমরা এই মেক্সিকো ক্যানাডার সাথে এত কিছু আমাদের প্রয়োজন নেই, নাফটা ডাজন্ট ওয়ার্ক ইন আওয়ার কেস। অন্যান্য জিনিসে যেখানে তারা জানে যে একা হলে অসুবিধা নেই, বাট এই গ্লোবালাইজড ওয়ার্ল্ডে একা হতে পারবে না। আপনি এই যে ICBM এর
যেটা নর্থ কোরিয়া 3rd of জুলাইতে টেস্ট করলো, আজ যেটা নিয়ে আপনি কথা বললেন, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, এটাকে জাস্ট বললেই হলো যে একটা মিসাইল তৈরি করলো, অ্যাডভার্টাইজ, আমেরিকাও এইসব নিয়ে কথা বলছে, কিন্তু খুব বেশি অ্যাডভার্টাইজ করছে যে মিসাইল তৈরি হয়ে গেল, আচ্ছা আলাস্কা পর্যন্ত হিট করবে, হাই অ্যালটিটিউডে যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি এটাও কিন্তু একটা ট্রিগারিং একটা এফেক্ট ছিল। কে ট্রিগার করলো? আমেরিকা। কি দিয়ে ট্রিগার করলো? থার্ড দিয়ে, THAAD। কি জিনিস এটা? হচ্ছে টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স মিসাইল সিস্টেম, যেটা নাকি আপনার মিসাইল যখন যাবে উপরে, মিসাইল গোজ ভার্টিক্যালি, কি করে বিফোর কোনো একটা আসে, কোনো একটা এক্সপ্লোশন হয়, হওয়ার আগে সেই ইন্টারসেপ্ট করে সেই এক্সপ্লোড করে ফেলে। হ্যাঁ, এটাই হলো মিসাইল। বেসিক্যালি মিসাইলের আমি খুব লেমন্স পার্সপেক্টিভে বলছি। হ্যাঁ, এক্সপ্লোড করে, কোনো একটা ইম্প্যাক্ট হবে, এক্সপ্লোড করবে। তো এই জিনিসটা করতে হলে এই মিসাইলটা কিভাবে ওয়ার্ক করে? ফার্স্ট, অ্যাকুরেসি নাই, আলাস্কাকে হিট করবে এমন কোনো কথা নেই। বলছে অ্যাট দিস পয়েন্ট দ্য রেঞ্জ ইজ দ্যাট, ইট লুকস লাইক দে মে। হ্যাঁ, যদি বলেন ওদের টার্গেট কি আমেরিকা, ইট গোজ উইদাউট সেইং। কেন? উই হ্যাভ টু ফাইন্ড দ্য রুট কজ অফ ইট। কেন? ওয়াই ইজ আমেরিকা such a big target for the North Koreans? এটা তো বুঝতে হবে। If you go back into North Korean nuclear history, you're going to find out কিভাবে evolution হয়েছে, কোন সময় ওরা চলে আসতে চেয়েছে, কোন সময় nuclear weapons কে bargaining chip হিসেবে ইউজ করেছে। Am I supporting the North Koreans? No, I'm just saying one has to understand কোন পয়েন্ট থেকে শুরু হলো। হ্যাঁ, কেন বলছি? দেখেন, একটা নিউক্লিয়ার ওয়েপনকে টিপ করতে হলে মিসাইলে মিনিয়েচার ফর্মে আনতে হয়। Is it able to do it at this point? No. একটা যখন মিসাইলটা চালু করে, হাউ ডু ইউ সে ইট, মানে যখন লঞ্চ করে দিল, আই এম সরি ফর দ্য ল্যাক অফ আ প্রপার ওয়ার্ড, লঞ্চ করলো, তখন মিসাইলটা আবার রি এন্টার করতে হবে অ্যাটমসফিয়ারে, আবার আর্থে আসতে হবে, সার্ভাইভ করতে পারবে সেটার সেই সিচুয়েশনের থেকে আবার ফেরত আসতে পারবে অ্যাটমসফিয়ারে। এগুলোতে দিজ আর ভেরি ইম্পর্টেন্ট থিংস টু কনসিডার। নাও আই এম নট সেইং নর্থ কোরিয়া করেনি। দেখেন টাইমিংগুলা কি, ঠিক G20 সামিটের আগে, ঠিক 4th of July ইন্ডিপেন্ডেন্স ডে এর আগে, কারেক্ট, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কি দিয়ে শুরু হলো? সাউথ কোরিয়াতে ডিপ্লয়েড আছে আমেরিকান থার্ড মিসাইলস। হ্যাঁ, এটা তো ইউ ট্রিগারিং আ কনফ্লিক্ট, ইউ ক্রিয়েটিং এ সিচুয়েশন। সো আপনি যদি বলেন নেতৃত্ব নাই, নেতৃত্ব, আই এম গোয়িং ব্যাক টু ইউর অরিজিনাল কোয়েশ্চেন বিকজ ইট নিডস টু বি অ্যাড্রেসড প্রপারলি। নেতৃত্ব আছে যেখানে নেতৃত্ব দরকার, যেখানে নেতৃত্ব নাই সেখানে নেতৃত্ব, যেখানে দিলে তাদের অসুবিধা হবে সেখানে নেতৃত্ব নাই। যেখান থেকে উইথড্র করছে তারা, সেগুলো আপনি দরকার মনে করেন না যে গ্লোবাল লিডার তাদের ওইসব জায়গায়, এটা খুব ভালো প্রশ্ন করেছেন, ওইসব জায়গায় তাদের এনগেজমেন্ট দরকার। দ্যাটস রাইট, এনগেজমেন্ট দরকার, বাট দেন দেয়ার কামস, আপনি যদি লেভেলস অফ অ্যানালিসিস দেখেন, আমি একটা একাডেমিক হিসেবে বলবো, ওখানেই তো একটা লিডারের, একটা পলিসি মেকিং এর লিডারের একটা ইনপুট চলে আসে। অ্যাগেন উই টকড অ্যাবাউট ইট, আপনার নিজের প্রোগ্রামে আমি অনেকবার এইসব কথা বলছি, বিশেষ করে ওনার ইলেকশনের আগে পরেও, যে ওনার নিজস্ব কি ফরেন পলিসি, কোনো এডুকেশন আছে, কোনো সিকিউরিটি পলিসি এডুকেশন আছে। নাও ইউ ক্যান সে ওনার কি ইনার সার্কেল নাই, ডাজ হি নট হ্যাভ অ্যাডভাইজার্স? হি ডাজ, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এগেন তাহলে তো পলিটিক্সে চলে যেতে হবে যে প্রেসিডেন্সিয়াল সিস্টেম আর পার্লামেন্টারি সিস্টেমের ডিফারেন্স কি? একটা পার্লামেন্টারি সিস্টেমে আছে যদি প্রেসিডেন্টকে এই যে আপনি বললেন ওনার ছেলে, ইমেল, অল সর্টস অফ কন্ট্রোভার্সিস, দিস ইজ সিরিয়াস। Election meddling, they talk about our election all the time. এই দেশে ইলেকশন রিগড হয়েছে, এই দেশে এই গভর্নমেন্ট আসলে এই করবে, ওই গভর্নমেন্ট আসলে ও করবে, এই গভর্নমেন্ট আসলে ওদের সাথে লিন করবে, ওই গভর্নমেন্ট আসলে ইসলামিক কান্ট্রির সাথে লিন করবে। Why are they so much concerned about us? ওদের সিচুয়েশনে চিন্তা করে, দিস ইজ অ্যান ইমপিচ। আমি জানি ইমপিচ হবে বা হবে না, কিন্তু ইমপিচ করার মতন সিচুয়েশন কেন এত সহজে হবে না? বিকজ দ্য প্রসিডিওর ইজ সাচ। আপনি যদি একটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট হতো, কি হতো? নো কনফিডেন্স মেজারে দেখা যেত, ভোটে দেখা যেত পার্লামেন্ট ভেঙে যায়। কেন ভাঙে? ক্যাবিনেট ভাঙে, গভর্নমেন্টের উপর কোনো কনফিডেন্স নাই। কেন? কারণ গভর্নমেন্ট ইজ অ্যাকাউন্টেবল। এখানে অ্যাকাউন্টেবিলিটি নাই, আছে, দ্য প্রসেস ইজ ভেরি ডিফারেন্ট। আপনি যদি এমনিও চিন্তা করেন হিলারি ক্লিন্টন কিভাবে এসেছিল মেজরিটিতে, এটা ওরা কি সে ফিউডাল আমলের ইলেকটোরেট, এইসব সিস্টেম তো চালুই হওয়া উচিত না। সো এগেন নেতৃত্ব আছে, যেখানে নেতৃত্ব দরকার সেখানে নেতৃত্ব আছে, যেখানে নেতৃত্ব দরকার নেই সেখানে নাই। এবং আপনার কথাটা একদম কারেক্ট, এনগেজমেন্ট দরকার আছে। এনগেজমেন্ট না করে, যেমন ভারতের কথা বলে যে ভারত যদি আমাদের সাথে, ইন্ডিয়া যদি আমাদের সাথে সাউথ এশিয়ান অন্যান্য ছোট স্টেটসের সাথে আঙ্কেল স্যাম হয়ে বসে থাকে, তাহলে কি ইন্ডিয়া কোনদিন রিজিওনাল পাওয়ার হতে পারবে? হ্যাঁ, পারবে না। কিন্তু আমেরিকা doesn't need to worry about those things. It's already a superpower. It's already a preponderant power. It's already sitting at the top of the hierarchy. Nobody seems to say anything about কিছু বলে। এই যে G20 তে উনি বলেন 19, this is no longer a G20 summit, this is a G19 summit. Is anybody really bothered about it? আপনি দেখেন প্রত্যেকটা প্রাইম মিনিস্টার, প্রত্যেকটা প্রেসিডেন্ট, প্রত্যেকটা big powers, big leaders, they are somewhat embracing him. উনি এভাবে হ্যান্ডশেক করলেও এমব্রেস করে, ওভাবে হাগ করলেও এমব্রেস করে। That's how the world works. This is strategic.
এবং লিডাররা যতভাবে এনকারেজড হয় ওই এনকারেজমেন্টের একটা ইম্প্যাক্ট হয় ওদের পলিসিতে। অনেক কিছু বলে লঞ্চের বাংলাটা হচ্ছে নিক্ষেপ। থ্যাংক ইউ আমি ওনাকে সবসময় বলি আপনার প্রোগ্রামে আসতে আসতে কিন্তু আমার বাংলা আমি বাংলা বলি অনেক ভালো, কিন্তু আমি এই শব্দগুলা দ্য জার্গনস আই ডোন্ট নো, লঞ্চিং কোনো জার্গন না, কিন্তু ইন্টারন্যাশনাল লঞ্চ হচ্ছে নিক্ষেপ করা, নিক্ষেপ। কিন্তু একটু কি এটা ব্যাপারে বলবো না যে এই যে সিকিউরিটির কথা, এই যে আপনারা বোমা বিস্ফোরণ বলছেন, আপনারা আমাদের বাংলাদেশে তো মশার বিস্ফোরণ, আর মশা তো নেতৃত্ব নিচ্ছে, মশা তো লিডারশিপ নিচ্ছে। আমি তো মসকিটো রিপেলেন্ট একটা ব্যান্ড নিয়ে আসলাম এবং কিছুটা কাজ করছি, আর আই হোপিং যতক্ষণ পর্যন্ত আছি। হ্যাঁ, তো মশাগুলো আপনার ওখান থেকে চলে যাচ্ছে জিল্লের অনেকখানি। আমেরিকা প্রধান দেশ এবং সেই ক্ষেত্রে তার একটা বিশেষ ভূমিকা রয়েছে, আন্তর্জাতিক এবং ওই রিজিওনাল ব্যাপারেও সব রয়েছে। কিন্তু অন্য জিনিস আছে, সেটা হচ্ছে বিতর্কের সৃষ্টি করাটা একটা লিডার কান্ট্রির সেটা করা উচিত নয়। এবং উনি যেটা করছেন সেটা হচ্ছে উনি একটা সাধারণ ব্যবসায়ী হিসেবে উনি বলছেন আমার মেক আমেরিকা ফার্স্ট মানে হচ্ছে যে আমার যাতে করে লোকজন চাকরি বাকরি পায়, তাদের আনএমপ্লয়মেন্ট কমে, ইত্যাদি ইত্যাদি। উনি বলুন দেখো আমি তো আই এম এ সাকসেসফুল পারসন, কারণ আমি গেলাম সৌদি আরেবিয়া, ওখান থেকে আমি $310 বিলিয়ন আমি সব অর্ডার পেলাম, $110 বিলিয়ন ওয়েপেন্স হলো, কাতারের সাথে হট্টগোল লাগিয়ে দিলাম, কাতারও আবার এসে আমাকে ঠান্ডা করার জন্য $12.1 বিলিয়ন তারাও বলে গেল ওয়েপেন্স কিনবে। এখন তো কাতারের সাথে আবার হ্যান্ডস মিলাম। টিলারসন আসলেন, উনি ওখানে গেলেন, গিয়ে ইউক্রেন থেকে গিয়ে ওখানে আবার কথা বললেন, আবার কুয়েতে গেলেন, কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর কথা আবার ফেরত এসছেন আজকে আনএক্সপেক্টেডলি, এসে আলোচনা হচ্ছে। তারপর উনি বলছেন যে দেখো আমরা চায়নার সাথেও অনেক কিছু করছি, চায়নাও আমাদের সাথে বলছে ইকোনমিক ডায়ালগ হবে। পুটিনের সাথেও কথা হয়েছে, পুটিনের সাথে উনি প্রথমবার নিজেই হাত বাড়িয়েছেন, পুটিন হাত বাড়ায়নি প্রথমে, যে টেলিভিশনে দেখলাম উনি হাত বাড়িয়েছেন। আর ম্যাক্রোর সাথে যেটা উনি হাত যে ধরেছেন, দুজনে কেউ ছাড়ছে না, হাতে একদম মানে ধরে কবজি থেকে ধরে করছে। এখন এইগুলো ঠিক আছে, দিজ আর সিম্বলিক্যাল জেস্টার্স, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের মনে রাখতে হবে যে অনগোয়িং প্রবলেমসের মধ্যে বিতর্কের পরিস্থিতিটা আস্তে আস্তে বাড়ছে। ওনার পাশের বাড়িতে ভেনিজুয়েলায় প্রচুর গণ্ডগোল হচ্ছে, তারপরে ব্রাজিলে আজকে এসছে যে ওই করাপশন দুর্নীতি চার্জে প্রাক্তন যিনি রাষ্ট্রপতি ছিলেন তাকে আবার তার মধ্যে আনা হচ্ছে। এই যে জিনিসটা সংক্রামক ব্যাধির মতো বাড়ছে, তার সঙ্গে কিউবার সাথে সম্পর্ক যেটা উষ্ণ হয়েছিল ওবামার সময়, সেই সম্পর্কটাও বেশ এখন শিথিল হয়ে গেছে। এরপরে জাস্টিন ট্রুডো কানাডার, তিনি বলেছেন অনেক কিছু জিনিস বলেছেন, কিন্তু দ্য সেম টাইম অন ম্যাটার্স অফ মাইগ্রেশন, অভিবাসনের ব্যাপারে দেয়ার ইজ এ স্টার্ক ডিফারেন্স। আমি ব্রেক্সিটের কথা বলছি কেন, ব্রেক্সিটে হলে যদি টেরেসা মে, উনি ভাবছিলেন যে 2017 সালে ডোনাল্ড ট্রাম্প এসে ঘুরে যাবে, স্টেট ভিজিট হবে, সেটা নিয়ে খুব একটা মত উনি পাননি। ওনার এই উনি তো সবার আগে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন। এবং 2018 সালে মশাগুন একটু এদিকে আসছে, ভারসাম্য নষ্ট হয়ে গেছে। এই যে বলেন উনি ফার্স্ট গেলেন, ওনারও কি রিজন ছিল ব্রেক্সিট থেকে বের হয়ে আসছে, আমেরিকাকে দরকার না। উনি তো অনেক রকমের এক্সপেরিমেন্ট করলেন, উনি ওখানে গেলেন, উনি ইলেকশন দিলেন, কোনোটাতেই সুবিধা হবে জানতো যে আমেরিকাকে তো লাগবে, এখন তো বাইল্যাটারালি লাগবে। এখন এই যে 2018 সালে এখন বলা হচ্ছে যে উনি আসবেন না, ডোনাল্ড ট্রাম্প 2017-তে আসবেন না, 2018 সালে হয়তো আসবেন, স্টেট ভিজিট সেটাকে বলা হচ্ছে। স্টেট ভিজিট হচ্ছে কি হচ্ছে না সেটার ব্যাপারে কিন্তু আবার রানিও বলেছেন যে আমি নিজে খুব একটা এটাকে সম্মতি দেই না যে স্টেট ভিজিট করার ব্যাপারে, যাকগে। কিন্তু এই যে সার্বিক ব্যাপার, দ্যার ইজ অলসো দ্য কোয়েশ্চেন of the German elections coming up, সেখানে পপুলিজম ফান্ডামেন্টালিজম হবে কি হবে না। ইটালির ইলেকশন এখনো হয়নি, নেদারল্যান্ডে রাইটিস্টরা হেরেছে, ফ্রান্সে লেপেন হেরেছে, এখন জার্মানিতে যদি অনেক জায়গায় ট্রাম্পের একটা ধারাবাহিকতা লক্ষ্য করা হ্যাঁ, এখন জার্মানিতে কি দাঁড়াবে না দাঁড়াবে ব্যাপারে কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক বিবর্তন যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন ভার্সেস টার্কি। সেখানে টার্কি সরাসরি এরদোগান যেটা কালকে বলেছে বিবিসিতে হার্ড টকে, যেটা বলেছে যে
অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের না চায়, ঠিক আছে আমরা ভালো আছি, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা বেঁচে থাকবো এবং আমাদের কোনো অসুবিধা হবে না, তারা বলে দিক আমাদের যে আমাদের প্রয়োজন নেই। আমাদের তরফ থেকে আমরা রিকোয়েস্ট করেছি, আমরা নিজেরা উইথড্র করবো না, কিন্তু ওরা যা কিছু করার করণীয় সেটা করা উচিত, শীঘ্রই করা উচিত। এখন টার্কির সঙ্গে যেটা আরেকটা দিক হচ্ছে সেটা বাইফোকাল, তারা নিচে কাতারের সাথে, তারা যদিও আমেরিকান বেস, লার্জেস্ট আমেরিকান বেস মধ্যপ্রাচ্যে ইজ ইন কাতার, মিলিটারি বেস ইজ ইন কাতার, দোহার থেকে 20 কিলোমিটার দূরে প্রায় 12,000 সোলজার ওখানে আছে আমেরিকান। সেখানে টার্কিশদের ছিল 25টা সোলজার, তারা পার্লামেন্টে বিল অ্যাপ্রুভ করিয়ে ওখানে আরও 250টা সোলজার নিয়ে এসছে। সেখান থেকে সৌদি আরবের আর অন্যরা বলছে তোমরা এখান থেকে নিয়ে যাওয়া ফেরত তোমাদের, তারা বলছে কেন, আমাদের সাথে কাতারের আলাদা সম্পর্ক, আমাদের তোমরা বলতে পারবে না। আমি এই কারণে বলছি ওআইসির মধ্যে সবকটা পড়ে তো, তুমি দেখো এই যে বিবর্তন ঘটছে, এত হট্টগোল হচ্ছে, কিন্তু আরব লীগ একটা বাক্য বলছে না, ওআইসিও চুপ করে আছে। মানে কাতারের ব্যাপার নিয়ে একটা বাক্য উচ্চারণ করছেন ওআইসি, তো ওআইসি কি পারবে? এই যে বড় বড় কথা, এগুলো তো এটা মূলত তুমি দেখো লিবিয়ার ব্যাপারে, লিবিয়াতে আমি তো পোস্টেড ছিলাম, 5টা প্রদেশে এখন ভাগ হয়ে গেছে, ফর অল প্র্যাকটিক্যাল বেস ইজ গন। গোলান হাইটসে ইকোনমিস্টের আর্টিকেল তোমাকে লাস্ট আমি তো বলেছিলাম, অক্টোবর মাসে এটা বেরিয়েছিল, এটা কেউ উল্লেখ করছে না, চুপচাপ বসে আছে। অকুপাইড গোলান হাইটসে জিওফিজিক্যাল সার্ভে করে তারা বের করেছে, এটা ইকোনমিস্টে বেরোলো, 1 বিলিয়ন ব্যারেলস অফ অয়েল আছে ইন দ্য গোলান হাইটস, অকুপাইড টেরিটরি। আর আইএস কখনো ইসরায়েলকে গাল দেয় না, ইসরায়েলও আইএস এর ব্যাপারে কোনো কিছু করছে না, মানে ঠিক আছে আইএস তো আমাদের হয়েই যা কাজ করছে, সম্পূর্ণ জিতিটা একটা সহিংস ভূমিকা পালন হচ্ছে। নাও এই যে মনে করো আইএস এর কথা আমি বলি, G20 মিটিংয়ে এত কিছু কথা হলো, আইএস এর বিরুদ্ধে সবাই এক কথা বললো, হ্যাঁ আমরা আইএসকে পছন্দ করি না ইত্যাদি ইত্যাদি, কিন্তু কেউ কিছু বললো না যে আইএস এর, যেরকম আজকে কথা আল জাজিরায় বললো, আইএসকে নিধন কল্পে আইএস যত কটা সিভিলিয়ান মেরেছে তার চেয়ে বেশি সিভিলিয়ান মারা গেছে ড্রোন অ্যাটাকসে অ্যান্ড ফ্রম এয়ারফোর্স বম্বিংস। তো এইটার একটা বিকল্প। দ্বিতীয়টা হচ্ছে তুমি রাকা আর মসুল ফল করলেও তার মানে কি আইএস বন্ধ হয়ে গেল? তা নয়। একটা ব্লটিং পেপারে যদি এক ফোঁটা কালি ফেলো, একটা অসমোটিক এফেক্ট থাকে। আইএস ঠিক সেই একইভাবে নিজেকে রিইনভেন্ট করবে ইন আদার এরিয়াস। যেরকম একটা দেখো, একটা কারণে তোমাকে আমি বলছি, এটা আমি লিখলাম সেদিন এটার উপরে, যে হঠাৎ করে আইএসের এখন বর্তমানে তারা নর্থ ওয়েস্টার্ন আফগানিস্তানে এসে হাজির হয়েছে, এবং ওখানে এত চিন্তিত রাশিয়ারা যে তারা বলছে যে তাজিকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তানে তাদের ঢোকার সম্ভাবনা রয়েছে। এবং শুধু তাই নয়, চায়না বলছে, ওরা বলছে যে ওখানে শিনজিয়াং প্রভিন্সেও তাদের সম্ভাবনা রয়েছে। সো ফর দ্য ফার্স্ট টাইম ইরান, চায়না, রাশিয়া টুগেদার আর টকিং টু দ্য তালিবান। এবং তালিবানকে তারা দেখতে পারতো না, এখন তালিবানের সহায়তা চাচ্ছে এবং সহায়তা দিচ্ছে, দরকার পড়লে তোমাদেরকে বন্ধুত্ব। এদিকে তালেবান আবার কান্দাহার এবং হেলমান্দ প্রভিন্সে তারা কিন্তু যা করার চালিয়ে যাচ্ছে এগেনস্ট দ্য আফগান পপুলেশন। তো এই যে জিনিসটা হচ্ছে বিবর্তনটা, কিন্তু ইট ইজ G20 এর ব্যাপারে কিছু বলেনি। নর্থ কোরিয়ার হুঙ্কার নিয়ে কিছু বলবেন না? নর্থ কোরিয়ার ব্যাপার যেটা আছে সেটা উনি যেটা বললেন, যে নর্থ কোরিয়ার জিনিসটা যেটা আছে, নর্থ কোরিয়া ইন ইটস ওন ওয়ে ইজ এস্টাবলিশিং ইটস আইডেন্টিটি। যে তোমরা সাউথ কোরিয়া করছো, আমার নিজের আমিও একটা, আমাকেও তোমরা স্মরণ করো। কিন্তু সেই জিনিসটার উপরে যে লেখালেখি হচ্ছে, নিউ ইয়র্ক টাইমসে লেখা হয়েছে যে নর্থ কোরিয়ার সাথে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছিল একবার যে আমরাও নর্থ কোরিয়ার সাথে বসে আলোচনা করতে পারি এবং চায়নারও উচিত। এবং চায়নাকে বলা হয়েছিল যে আপনি কয়লা কেনা বন্ধ করেন নর্থ কোরিয়ার থেকে, যে কয়লা ইজ দেয়ার লার্জেস্ট এক্সপোর্ট টু চায়না। তো চায়না বলেছে যে আমরা কয়লা কমিয়ে দেবো, এবং তারা কমিয়েও দিয়েছে, তারা 43% কমিয়ে দিয়েছে, ইম্পোর্ট কমিয়ে দিয়েছে। কিন্তু চায়না যেটা বলছে, তোমরা আক্রমণ করো না নর্থ কোরিয়াকে, এবং তোমরা ভয় দেখাচ্ছ, নর্থ কোরিয়া ভয় দেখাচ্ছে, ইটস এ শ্যাডো ওয়ার। এই যে যখন ইয়ে করে বলে না লাঠির যুদ্ধ হচ্ছে ইয়েতে, কিন্তু নর্থ কোরিয়ার সাথে, নর্থ কোরিয়া ইজ ওয়ান্টিং অ্যাটেনশন। একটা ফ্যামিলির মধ্যে যখন একটা বাচ্চা অ্যাটেনশন পায় না, তখন একটা জিনিস ভেঙে কি চিৎকার করে কি কেঁদে ওঠে, যাতে করে তার বাবা মা তার দিকেও তাকায়। তো নর্থ কোরিয়া ইজ ওয়ান্টিং এ বিট অফ অ্যাটেনশন, এবং সেই জিনিসটা চায়না বলছে বারবার করে। শি জিনপিংও বলেছে গিয়ে যে আপনারা চায়নার সাথে যখন কথা বলছেন খুব ভালো কথা, নর্থ কোরিয়ার সাথেও আপনারা একটা
ইনডাইরেক্ট বৈঠক টৈঠক করা, কোনো কিছু করার আলোচনা। এবং তুমি দেখো প্রেসিডেন্ট মুন, যে কিনা নতুন সাউথ কোরিয়া প্রেসিডেন্ট, সে কিন্তু এটার বিরুদ্ধে নয়। সে বলেছে দরকার পড়লে আমি প্রয়োজনে আমি যেতেও রাজি আছি নর্থ কোরিয়ায়, তাই তো? প্রবলেম তো তার সাথে না, প্রবলেম তো দেখা যাচ্ছে আমেরিকার সাথে। আমেরিকা সে না, কিন্তু আমেরিকা যখন সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট তো ঘুরে আসলো তো হোয়াইট হাউস থেকে, সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট G20-তেও ছিল, এবং সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট কিন্তু আলাদাভাবে তারা নিজেরা বৈঠক টৈঠক করেছে। দে আর নট এগেনস্ট সাম সর্ট অফ এ ডিসকাশন, এনগেজমেন্ট। হ্যাঁ, দে ওয়ান্ট ইট, অ্যাক্টিভলি এনগেজমেন্ট করে। এবং তারা ইনডাইরেক্টলি বলছে ঠিক আছে আমরাও আছি, নর্থ কোরিয়ার সাথে যদি কোনো একটা বোঝাপড়ার দরকার পড়ে। তারা জাপানকেও বলেছে, আবেকেও বলেছে যে আপনারাও আমাদের সঙ্গে থেকেন। আবে বলেছে প্রয়োজন বোধে আমরাও আছি। কিন্তু অ্যাবে ইজ আপসেট যে তারা এত বড় মিসাইল মেরেছে এবং ইট হ্যাজ ওভারফ্লোন দ্য জাপানিজ শোর লাইন। হি ইজ ভেরি অ্যাংরি অ্যান্ড আপসেট উইথ দ্যাট। তো এই আবার অ্যাবের সমস্যা হচ্ছে কি, তার নিজের আভ্যন্তরীণ ক্ষেত্রে হি ইজ অন এ উইক স্পট নাও পলিটিক্যালি। সেই অ্যাবের এই ঘটনার কারণে দ্য ম্যাট্রিক্স অ্যান্ড ডাইনামিক্সে সেখানে চায়না আবার আসছে। চায়না বলছে ফর দ্য ফার্স্ট টাইম দে আর হ্যাভিং দেয়ার ওন ফরেন বেস, আজকে যেটা আছে ওদের বেরিয়েছে যেটা। এবং সাউথ চায়না সিতে যা কিছু গন্ডগোল হচ্ছে সেখানে ফিলিপিন্স যদিও জিতেছে আরবিট্রেশনে, কিন্তু ফিলিপিন্স প্রথম ডুটার্তে কোথায় গেল, সে চায়না দেখা করতে গেল। তো নর্থ কোরিয়া ভিজাভি জাপান, নর্থ কোরিয়া ভিজাভি সাউথ কোরিয়া, অ্যান্ড ফিলিপিন্স ভিজাভি চায়না, এই ডাইনামিক্সটা অ্যান্ড ডায়াগ্রামটা it is having its own implosive and explosive aspects. এই যে ফিলিপিন্সে জানি না, তবে বল নর্থ গেম কোরিয়া চেঞ্জ ভিজাভি হয়ে যাচ্ছে। চায়না, আমি ভিজাভি জাপান আর নর্থ কোরিয়া ভিজাভি সাউথ কোরিয়া তো সেই 50-53 ওয়ার থেকেই শুরু চলছে। সো এটা এই যুদ্ধটাই তো শেষ হয় নাই। টেকনিক্যালি দে আর স্টিল ইন আ স্টেট অফ ওয়ার আমেরিকার সাথে। এই যে বল গেম চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটি অ্যাম্বাসাডর জমির বলছিলেন, তো এখানটাতে পৃথিবীর স্থিতিশীলতা সেই অর্থে তো অনেক জায়গায় অস্থিতিশীল অবস্থা, এটি নিয়ে আরও শঙ্কার কোনো জায়গা আছে কিনা? এবং এরকম জায়গাটা থেকে অনেকেই জাতিসংঘের কাছ থেকে, একটু আগে উনি উল্লেখ করছিলেন যে পিস কিপিং মিশন থেকে আমেরিকা তার উদ্যোগ করছে, তো সব কিছু তার রোলটা কি আসলে? জাতিসংঘ এখন করলো না একটা এই প্রহিবিশন অফ নিউক্লিয়ার ওয়েপন্স, তো এইটা যে 7 জুলাই যেটা করলো, এটা তো অনেক দিন থেকে কথাবার্তা হচ্ছে, কিন্তু এরকম একটা মনে করেন 122টা দেশ আসলো কিন্তু আমার কাছে 122টা দেশ যদি এটাতে এগ্রি করে, হ্যাঁ, যে কোনো নিউক্লিয়ার ওয়েপন থাকবে না বিশ্বে, পৃথিবীর ফেসে থাকবে না, এগ্রি করে, আর যদি যারা ভার্টিক্যাল প্রলিফারেটরস মানে 5টা নিউক্লিয়ার ওয়েপন স্টেটস এবং যারা হরাইজন্টাল প্রলিফারেটরস মিনিং ইন্ডিয়া, পাকিস্তান, নর্থ বা ইসরায়েল, যাদের নাকি ধারণা মতন আমাদের ধারণা মতন তাদেরও আছে, এবং যারা এখনো চেষ্টা করছে ক্ল্যান্ডেস্টাইনলি, যাদের ইন্সপিরেশন আছে, মোটিভেশন আছে টু অ্যাকোয়ার নিউক্লিয়ার ওয়েপন্স, তারা যদি না সাইন তো পরের কথা, সিগনেচার করবে তো সেপ্টেম্বর মাসে, তারপরে 50 জন যদি ইসরায়েল তো অ্যাকনলেজ করে না, দ্যাটস রাইট, ইভেন দ্য ইউএস এন্ড রাশিয়ানস। সো বেসিক্যালি যদি আসল দেশগুলো না করে, হোয়াট ডিফারেন্স ডাজ ইট মেক আপনি 122টা দেশ করবে কি না বা করলো কি না? হ্যাঁ, দেন এগেন আমি অ্যাকচুয়ালি এত ইয়েভাবেও বলতে চাই না, বিকজ অল দ্য টাইম যদি আমরা পেসিমিস্টিক ভাবে কথা বলি, প্রবাবলি এই যে ইউনিভার্সাল কেন বলে, মানে এতগুলো দেশ করেছে সেটাও তো সামথিং, কিন্তু দেখেন নেটো কান্ট্রিগুলো করে নাই, মানে সো আমি একটু প্লাস পয়েন্টটা বলছি, কিছু তো একটা হলো, something has come out of the United Nations in terms of disarmament, which never happened. If you think about the NPT clause কি ছিল, এক সময় টাইম ফ্রেম থাকবে, আমরা 5টা দেশ আমাদের নিউক্লিয়ার ওয়েপন্স আছে, বাকি দেশটা nth countries না নিউক্লিয়ার ওয়েপন্স তাদের হতে পারবে না, you can have access to civilian nuclear technology, which are actually আমাদের নিজের দেশেরও আছে, বাংলাদেশের, কিন্তু you cannot build nuclear weapons. So এটা রাজি হতো কোনোদিন? What was the term there? ওখানে what was the commitment there? যে আমরা একটা টাইম ফ্রেমের মধ্যে we will disarm, total disarmament হবে, সেটা কোনোদিন হলো না। ওবামা উনি আসতেই অ্যাডমিনিস্ট্রেশন শুরু করতেই প্রাগে যে বললেন যে অ্যাবলিশিং নিউক্লিয়ার ওয়েপন্স হচ্ছে আমাদের প্রাইমারি পলিসি, আমরা উইল মেক শিওর দ্যাট আমরা নিউক্লিয়ার ওয়েপন্সের দিকে ফোকাস না করি, বাট দে আর স্টিল বিল্ডিং সো মেনি ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েপন্স। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে একটা কথা মনে রাখবেন, ওরা কেন চায়, বিকজ এখন মনে করেন আমেরিকা আর ইরান যদি সমান হয়ে যায়, আমেরিকা আর নর্থ কোরিয়া, ফরগেট ইরান তো অ্যাটলিস্ট একটা রিচ একটা সিভিলাইজেশন, একটা পিভটাল দেশ ছিল মিডল ইস্টে, এখনো আছে, এবং ভবিষ্যতে আরও হবে যদি ইফ দে ক্যান কাম আউট অফ দ্য স্যাংশন প্রোন সিচুয়েশন অর স্যাংশন এফেক্টেড সিচুয়েশন। North Korea আর আমেরিকা যদি সমান হয়, just because they both have nuclear capacity or nuclear capability or weapons,
তাহলে আমেরিকা doesn't like that, so they want a superior capability, so they have other strategic reasons যার জন্য তারা বলছে আচ্ছা let's abandon nuclear or let's abolish, স্পেশালি ওবামা অ্যাডমিনিস্ট্রেশন। এখন যদি ওবামা অ্যাডমিনিস্ট্রেশন বলছে তাহলে এই অ্যাডমিনিস্ট্রেশন কেন গেল না? ওবামা অ্যাডমিনিস্ট্রেশন থাকলেও যেত না। হ্যাঁ, নেদারল্যান্ড কেন গেল না? নেদারল্যান্ড, তাই তো নেদারল্যান্ড ওয়াজ ওয়ান অফ দ্য পিস লাভিং কান্ট্রিজ। বলেন আমরা ইন্টারন্যাশনাল রিলেশনসে জন মিউলার একটা খুব সুন্দর একটা থিওরি দিয়েছিলেন, হল্যান্ডাইজেশন, which means Holland has given up any kind of ambition pertaining to wars, so other countries যারা ভালো থাকতে চায়, যারা সভ্য থাকতে চায়, যারা ডেভেলপড থাকতে চায়, যারা পিস লাভিং থাকতে চায়, they should follow in the footsteps of Holland. Where did that concept go? কোথায় চলে গেল? হঠাৎ evaporated হয়ে গেল কিভাবে ওই কনসেপ্ট? হ্যাঁ, হল্যান্ডের কি আছে, কোন ধরনের এনিমি আছে? আমি সবসময় বলি protracted conflict states need to proliferate, হ্যাঁ, because তাদের যুদ্ধ হবে, you want a war avoidance strategy and you want to focus on deterrence. Nuclear weapons are absolute weapons. হল্যান্ডের কি দরকার? But then দেখেন ওরা কেন বলছে ওদের নিজেদের ওয়েপন আছে? No, they have US bases, the US weapons there. They don't want those weapons to be withdrawn from the Netherlands. হ্যাঁ, সিঙ্গাপুর করে নাই কেন? তো হল্যান্ড, নেদারল্যান্ড ওয়াজ দ্য অনলি কান্ট্রি, নেটো কান্ট্রি, যে নাকি অ্যাটলিস্ট নেগোসিয়েশনের সময় ছিল, অন্যান্য দেশ তো ছিল না। সো যদি আমাকে বলেন যে ইউনাইটেড নেশনসে কি উদ্যোগ, ইট ওয়াজ আ বিগ উদ্যোগ, ইট ওয়াজ আ বিগ ইনিশিয়েটিভ, শিওর ইটস ইন দ্য ইনফ্যান্সি অফ ইটস ডেভেলপমেন্ট, বাট আ স্টেপ ইন দ্য রাইট ডিরেকশন। কারণ আমি যদি সবসময় নেগেটিভ বলি, ইটস নট এ গুড থিং। এনপিটির তো কোনো ভ্যালিউ ছিল, নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটির তো কোনো ভ্যালিউ ছিল, আজকে প্রবাবলি উই উড হ্যাভ হ্যাড 190 nucleus, I'm just joking, maybe 100 nucleus states, I don't know. হতো এনপিটি না থাকলে, নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি না থাকলে। সিমিলারলি প্রহিবিশন অফ নিউক্লিয়ার ওয়েপন্স যদি এরকম একটা ট্রিটি হয়েছে, এবং it's a milestone, it's a defining moment for the world, especially for the lesser states in the international system, যারা লেসার, যাদের হবে না, তারা বলছে it's a victory for us, which is true. But then again, যদি আসল 10টা স্টেট না জয়েন করে, যদি তারা একেবারে এগেনস্টে থাকে, স্পেশালি রাশিয়া and the United States এগেনস্টে থাকে, what do you make of it? এটা তো অ্যাকচুয়ালি ইট ডাজন্ট মিন এনিথিং ওইভাবে যদি আপনি সিকিউরিটি পার্সপেক্টিভে চিন্তা করেন। হ্যাঁ, উই অল নো অ্যাট দিস পয়েন্ট ইউ ক্যানট ইউজ নিউক্লিয়ার ওয়েপন্স টু কমব্যাট দ্য টেররিস্ট। আপনি যে বললেন কি প্রবলেমস, টেররিজম প্রবলেম, হ্যাঁ, আপনি অনেক কিছু বললেন, তার মাঝখানে ক্লাইমেট বললেন, ওনার টেররিজম একটা বিরাট প্রবলেম, ইটস প্রত্যেকটা দেশের প্রবলেম। ইটস নট অ্যাবাউট ওয়ান কান্ট্রি, ইটস নট অ্যাবাউট দ্য ইউনাইটেড স্টেটস, ইটস ফর এভরি সিঙ্গল কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। উই নিড টু address that somehow, root cause কি, কেমনে হচ্ছে, কে দিচ্ছে ফান্ডিং এ। আজকে ডোনাল্ড ট্রাম্পের রেক্স টিলারসনের কথা হচ্ছিল যে কাতারে গেছেন এবং কি ধরনের ডিল হ্যামার আউট করেছেন, কি বলেছেন? বলছেন যে না উইল অল ওয়ার্ক টুগেদার, ফান্ডিং সোর্স কোথা থেকে ওরা পাচ্ছে, ফান্ডিং এর সোর্সটা কি, আমরা ওটা বের করবো, উইল শেয়ার ইনফরমেশন, সো অন এন্ড সো ফর্থ। একটা এগ্রিমেন্টে আসলো যে ইউ নট গোনা সাপোর্ট দ্য টেররিস্ট। আসলে তো কাতারকে এই সৌদি আরেবিয়া কোনোদিনই পছন্দ করতো না। ইট হ্যাড এন ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি, ইট ইজ ক্লোজ টু দ্য ইরানিয়ান। সো ইরানের সাথে সৌদি আরেবিয়ার একটা ডেকেডস লং প্রবলেম, একদিন দুই দিনে না, এক বছর দুই বছরের না। দে ডোন্ট লাইক ইট। হ্যাঁ, সো অবভিয়াসলি সেখানে অন্যান্য রিজনাল পলিটিক্যাল ডাইনামিক্স আছে যেটার জন্য আপনার অন্য ধরনের ফরেন পলিসিতে ইম্প্যাক্ট করছে। আপনি মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্র এখানে খুব একটা এই I বৈরিতা think কমাতে মার্কিন পারবে না? যুক্তরাষ্ট্র, that's why I'm saying মার্কিন যুক্তরাষ্ট্র is a very strategic player. যখন যেটা করলে সুবিধা হবে সেটাই করছে। আপনারা ভাবছেন যে নেতৃত্ব দিচ্ছে না, যেখানে দরকার সেখানে দিচ্ছে, যেখানে মনে করছে আচ্ছা মিডল ইস্টে আসি, পা ফেললাম, আচ্ছা দেখি না এই দেশগুলোকে তো আমাদের দরকার। এই যে আপনি বললেন এনগেজমেন্ট ছাড়া পারবে, বিগ ব্রাদার হয়ে থাকতে পারবে, উপরে থাকতে পারবে না। দে নো দ্যাট, ডাজ হি নট নো দ্যাট? সে ব্যবসায়ী, সে জানে না কোথায় কি ব্রাইব করতে হবে, কোথায় কি কথা বলতে হবে, কোথায় কি কোন স্টেপটা দিলে কোনটা নেগেটিভ হবে, পজিটিভ হবে, কোনটা র্যামিফিকেশন কি হবে, সে জানে আমি না। তোমার জিনিস, তুমি জানো কি যে ট্রাম্প তার নিজের দুটো টাওয়ার করছে ইন মুম্বাইতে? তাহলেই বুঝেন। তুমি জানো যে কলকাতায় সে একটা টাওয়ার করছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যখন মোদি সাহেব গেলেন, সেখানে মোদি সাহেব লাইক এ বিজনেসম্যান অলসো অর্ডার্ড ওয়েপন্স, বাট ওয়েপন্স নট ফ্রম আমেরিকা সো মাচ অ্যাজ ওয়েপন্স ফ্রম ইসরায়েল। এবং ইসরায়েলের থেকে সবচেয়ে বড় ক্রেতা তারা এখন ফর গাইডেড মিসাইল টেকনোলজি, মোর দ্যান $1.1 billion। আদার ইন্টারেস্টিং থিং হলো যে উনি যেটা বলছিলেন, এই যে নিউক্লিয়ার নন প্রলিফারেশন সংক্রান্ত সব কিছু ব্যাপারে সব দিস অল স্টার্টস ফ্রম দের এ কমিটি যেটা আছে, ফার্স্ট কমিটি জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে ডিলস উইথ ডিসআর্মামেন্ট। সেই জাতিসংঘের ফার্স্ট কমিটির থেকে রেজুলেশন আসবে, সেই রেজুলেশনটা জেনারেল অ্যাসেম্বলিতে যাবে, জেনারেল অ্যাসেম্বলি সেটা পাস করবে, সেটা মেনটেন্যান্স অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটির কনসেপ্ট অনুসারে নিরাপত্তা পরিষদে যাবে, সিকিউরিটি কাউন্সিলে গিয়ে সেটা আলোচনা বৃত্তান্ত সব কিছু হবে। আমি একসময় ফার্স্ট কমিটি দেখাশোনা করতাম যখন আমি যখন ইউনাইটেড নেশনসের ইনচার্জে ছিলাম ফরেন অফিসে, দ্যাট ওয়াজ অ্যাবাউট 40 years ago, 38 years ago। এখন প্রশ্নটা হচ্ছে
যে এই যে বিবর্তনটা ঘটছে পৃথিবীতে, যারা আছে, যাদের কাছে আছে, যে তোমার পিছনে দেখা যাচ্ছে নিউক্লিয়ার ওয়েপন্স কাদের কাছে কত আছে, এখানে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তুমি দেখো, চিন্তা করে বলা হচ্ছে ইরানে আছে, ইরান চেষ্টা করছে করতে, নর্থ কোরিয়া চেষ্টা করছে, ভারতে আছে, পাকিস্তানে আছে, বলা হচ্ছে যে ইসরায়েলে থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু ইসরায়েলে আছে। আচ্ছা, এই 5টা গুরুত্বপূর্ণ প্লেয়ার তারা কোনো মতেই একটা বিন্দু নড়ছে না। একইভাবে ওই যে 5টা পার্মানেন্ট মেম্বার যারা স্টেটস আছে তারাও নড়ছে না, 5 আর 5 10। কিন্তু এর সঙ্গে যোগ হচ্ছে ফর এক্সাম্পল যারা অনেকে আজকালকার দিনে ওই যে শোল্ডার ক্যারেড, আজকাল মোবাইল অনেক রকমের মিসাইলস টিসাইল করা হচ্ছে, অনেকে বলছে এর মধ্যে নাকি ওই নিউক্লিয়ার ওয়েপন্স না হলেও হাই ডেন্সিটি এক্সপ্লোসিভ সেটা ব্যবহার করে ওই মিসাইলসই ব্যবহার করা যাবে। মানে পয়েন্ট ইজ, when you want to disrupt a country's stability, you don't need to anymore, আগেকার দিনে ভাবা তো নিউক্লিয়ার ওয়েপন্স না হলে একটা দেশকে, আজকাল এই যে সন্ত্রাসী ভূমিকা যেটা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকারে, দ্যাট ইজ এনাফ টু ডিসরাপ্ট স্টেবিলিটি। তো কিন্তু এখন সব জিনিসটা দাঁড়াচ্ছে গিয়ে রাজনীতির থেকে সব কিছু যাই বলো না কেন সব ব্যবসায় দাঁড়াচ্ছে, ব্যবসাটাই প্রধান হয়ে দাঁড়ায়, ব্যবসা ও বাণিজ্য এইটাই প্রধান নির্ধারণ করছে যত কিছু রাষ্ট্রনীতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যা কিছু রাজনীতি। অ্যাকচুয়ালি আমাকে একজন জিজ্ঞেস করছিল অ্যাজ এন ইন্টারন্যাশনাল সিকিউরিটি স্পেশালিস্ট, আমি একটা কনসালটেন্সি কাজে, বলছিল যে ক্যানাডা যে এত পিস লাভিং দেশ, ক্যানাডা কিভাবে লাইট আর্মার্ড ভেহিকলস পাঠাচ্ছে সৌদি আরেবিয়াতে, সৌদি আরেবিয়াতে তো হিউম্যান রাইটস ভায়োলেশনস আছে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? আমি আমার ওপিনিয়ন দিলাম। আমি অনেক চিন্তা করলাম কথাটা, যে আসলেও তো ঠিক, শুরু হয়েছিল হার্পার গভর্নমেন্টের সময়, আগের গভর্নমেন্টের সময়, এখনও কিন্তু কন্টিনিউ করলো। হ্যাঁ, জাস্টিন ট্রুডো যতই ভালো হোক আর যাই হোক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওই যে স্ট্র্যাটেজিক, হ্যাঁ সবাই তো নিজের দেশের স্বার্থ, আপনি যেটা বলেন ইকোনমি, সবই হচ্ছে ব্যবসায়। হ্যাঁ, আপনি শোনো, ওই যে পুরনো খনার বচন আছে না, ফেলো কড়ি মাখো তেল, আমি কি তোমার পর, সেইটাই দাঁড়াচ্ছে এখন। সেই 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 পয়সা এবং বাণিজ্য যেখানে আছে সেখানে আমি আছি, এইটাই হচ্ছে দাঁড়াচ্ছে। আর যেখানে I don't blame America, I don't blame America for that, because this is true for every country. সবাই তাই করছে, সবাই তাই করছে। আমেরিকা যা করার করছে, which is quite understandable, আমেরিকা ফার্স্ট বলে ডোনাল্ড ট্রাম্প যা কিছু করার করছে, কিন্তু আমি ওর কাছ থেকে আশা করব যে in his own way he is trying to put his own country forward, which is a good thing. which is actually a good thing also. আরেকটা খুব ভালো জিনিস যেটা কেউ পয়েন্ট আউট হয়তো করে না, most political leaders, political party leaders, যারা যখন ইলেকশন করে তখন ক্যাম্পেইনের সময় বলে আমি 1 2 3 4 5 6 7 8 10 পর্যন্ত করব, কিন্তু যখন ইলেকশন হয়ে যায় জিতে তখন কিন্তু সেগুলো করে না। ডোনাল্ড ট্রাম্প ইজ অ্যাকচুয়ালি ফলোইং থ্রু, উনি যা যা ইলেকশনে ম্যান্ডেট দিয়েছিলেন তার মধ্যে দেখেন, আপনি খেয়াল করে দেখেন, না ও চেষ্টা করছে, মোস্ট অফ দ্য থিংস শি অলরেডি করছে, which is kind of actually will please his own constituents. না, I don't blame him, because as far as I'm concerned সে যা করার করছে in his own way, this is his vision of America, he's trying to do it. কিন্তু only thing is, আমি মনে করি যে ওনাকে একটু বৈষম্যমূলক আচরণ বন্ধ করতে হবে with regard to immigrants. ইমিগ্রেশন যেটা আছে অভিবাসন ক্ষেত্রে নয়, সেখানেও যদি আমি না চাই যে আমার দেশে ঢুকবে না, দ্যাটস হিজ বিজনেস। সেখানে তো আপনি বেশি কিছু বলতে পারবেন না, তারা তো কোর্টের থেকে অর্ডার এখন তো পেল, না ঠিক আছে, সুপ্রিম কোর্ট পেল। ওর যেটা সুবিধা হয়েছে এখন সেটা হচ্ছে রিপাবলিকান পার্টির থেকে মেজরিটি ইজ ইন দ্য সিনেট অ্যান্ড দ্য হাউস অফ কংগ্রেস, এবং শুধু তাই নয় সুপ্রিম কোর্টও মেজরিটি তাদের এখন। তো এইটার একটা কাঠামোগত দিক থেকে অন্য একটা জিনিস হচ্ছে। এবং উই মাস্ট অলসো অ্যাকসেপ্ট যে ফ্রিডম অফ ইনফরমেশন যেটা আছে, এই যে এত কিছু জিনিস বেরোচ্ছে, এত কিছু জিনিস আলোচনা হচ্ছে, বিবেচনা হচ্ছে, উক্তি হচ্ছে, we need to learn from that. This is freedom of information is important everywhere, তাই না? তবে সেটা তো বেরোচ্ছে, স্বাভাবিক প্রক্রিয়া বেরোচ্ছে না। হ্যাঁ, না সেইটা ঠিক। আবার ওখানেও বললে একটা কথা বলতে হয়, উনি তো এখন প্রেস কনফারেন্সই বাদ দিয়ে দিয়েছেন অনেক ক্ষেত্রে, বলছে এটার ব্যাপারে কথা বলবো না। ইটস অলমোস্ট লাইক উনি যখন যেটা করতে চাচ্ছেন তাই হচ্ছে। না, সেইটা উনি চেষ্টা করছেন, সেটা টিকবে না, কিছুদিন পরে ঠিকই বদলাবে। উনি যেটা, বাট একটা আমেরিকান প্রেসিডেন্ট হ্যাজ বিন এবল টু ডু দ্যাট। আমরা বলি স্ট্রংগেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। কিছুদিনের জন্য করেছে, কিছুদিন পরে হয়তো চেঞ্জ হবে। কিন্তু অনেকেই বলে যে এই, আমার প্রশ্ন যে ট্রাম্প কি আমেরিকাকে বদলে দিবেন, না ট্রাম্প কি আমেরিকা কিছুটা বদলে দিতে পারবে? আমেরিকা ট্রাম্পকে বদলাবে।
আমেরিকা ট্রাম্পকে বদলাবে, আপনি ডু বিলিভ দ্যাট? I believe এটারও that answer আছে। 2-3 বছর যাক, তোমার পুরো 4 বছরের মধ্যে তোমার 2-3 বছর গেলে ওই যে ডাইনামিক্সটা দেখবে তুমি অনেক কিছু ক্ষেত্রে, সোশিও ইকোনমিক ক্ষেত্রে। কিন্তু আপনি যদি 3 বছর সময় দিয়ে দেন, 3 বছরে তো 2 বছর ও তো 2 বছর পুরো টার্ম লাগবে। করবেই, এটা শিওর। কিন্তু এখানে আপনার একটা কথা আছে, ইমিডিয়েটলি বললো না যে আই ডিডন্ট নো ইট উড বি দিস ডিফিকাল্ট। মেবি আমি এক্সাক্ট স্টেটমেন্টটা বলছি না, উনি যেটা বললেন, কারণ উনি পলিসি মেকিং এ ছিলেন, সো উনি কিন্তু রাতারাতি বলেন নাই, সপ্তাহের মাঝেই বলেছেন প্রেসিডেন্ট হওয়ার পরে যে আই ডিডন্ট নো ইটস গোনা বি দিস ডিফিকাল্ট। হ্যাঁ, তো আসলেও ঠিক যে আমেরিকা বদলাবে ওনাকে, কারণ ইভেন্চুয়ালি করতে করতে যে চেয়ারের একটা দাম আছে না, চেয়ারের একটা স্টেটাস আছে না, চেয়ারের একটা ওজন আছে না, ওইটা তখন দেখা যাবে। আপনি যে ব্যবসা নিয়ে চিন্তা করছেন, বাণিজ্য, মেবি ইভেন্চুয়ালি হি ইজ গোয়িং টু আন্ডারস্ট্যান্ড যে এই জায়গায় বসা মানে আই হ্যাভ টু বি ভিশনারি, আই নট অনলি হ্যাভ টু তুমি থিংক অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জটা যখন দেখবে কিছুদিন পরে, যেমন আজকে একটা আইসবার্গ ভেঙেছে, ইট হ্যাজ সেপারেটেড 1 ট্রিলিয়ন টনস, সেটা দিয়ে কতটা পানির স্তর বাড়বে চিন্তা করো। তারপর মনে করো এই যে বিভিন্ন জায়গায় যেখানে বলছে যে ফ্লোরিডায় এবং অন্যান্য জায়গায়, মিসিসিপি যেখানে, সেখানে পানিতে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। কিছুটা বিবর্তনের কারণে, শেল ফ্র্যাকিং করে যে অয়েলটা বের করছে সেটার কারণে, বিভিন্ন কারণে আস্তে আস্তে বোধগম্য হবে না, ঠিক যেভাবে আমি ভেবেছিলাম। হি হ্যাজ নেভার বিন ইন পলিটিক্স বিফোর, হি ওয়াজ এ বিজনেসম্যান। তো সরাসরি চিন্তা করে যে এইটা হলে এইটা, এইটা হলে এইটা। তো কিছুটার পরে কিছুদিন গেলে বুঝবে যে না, অতটা ইটস নট সাচ এ সিম্পল ডাইনামিক্স, ইটস এ কমপ্লেক্স ডাইনামিক্স। তখন ওই কমপ্লেক্সিটির দেখে ভিত্তি করে হয়তো আমি বিশ্বাস করি ব্যবসা প্রতিষ্ঠান চালানো, রাষ্ট্র চালানোর মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্য আছে। উনি আস্তে আস্তে টুইট করা বন্ধ করে দিবেন, আপনি দেখেন। ইট উইল টেক টাইম। ওনাকে টুইট করে বলে এখন সবাই টুইট করা শুরু করেছে, এখন সবাই টুইট করছে। তো কিন্তু মোদি সাহেবও করেন, খুব একটা দিস হ্যাজ অলমোস্ট বিকাম আ নর্ম, সবাই করবে, সবাই করে। কিন্তু আমি বিশ্বাস করি যে ইভেন্চুয়ালি, বাংলাদেশে তো টুইটার খুব পপুলার না, কিন্তু বাংলাদেশের নেতা নেত্রীরা দেখছি কেউ টুইট করা শুরু করেছেন, পত্রিকা সেগুলো খবরও বেরোচ্ছে যে টুইটারে আচ্ছা, কথা এটা কি বলেছেন। খুব ভালো জিনিস? একটু চিন্তা করে দেখেন, সিকিউরিটি পার্সপেক্টিভে চিন্তা করেন, যদি আপনি এভরিথিং ইজ আউট ইন দি ওপেন, মানে আই ডোন্ট নো হাউ না লিডার্স। কিন্তু কিটা ওপেনে আসছে সেটাই প্রশ্ন। না কি আজকে কি বলেছেন জানেন? আজকে উনি বলছেন যে পুতিন অ্যাকচুয়ালি আমাকে একদম পছন্দ করে না। নাও হি ইজ প্লেইং দ্য কার্ড ডিফারেন্টলি। এতদিন তো হচ্ছে যে এই ইলেকশনের মেডলিং এ ওরা ছিল, রাশিয়া মেডল করেছে ইলেকশন, এই জন্য ওনার ফেভারে এসে এসে এই লাস্ট 2-3 দিনে 4 দিনে তো এই ইমেল রিলেটেড কত কিছু ওনার ছেলেকে। আজকে এই যে আমি আসার আগে একটু আগে শুনে আসলাম, উনি বলছে পুটিন অ্যাকচুয়ালি ডাজন্ট লাইক মি, সো হি ইজ প্লেইং দ্য কার্ড ডিফারেন্টলি ইন দ্য সেন্স যে এখন বোঝাতে চাচ্ছে না ও একদম পছন্দ, ও অ্যাকচুয়ালি হিলারি ক্লিন্টনকে চেয়েছিল। এইগুলা কি গল্প, এগুলা কি স্টোরি মেকিং প্লেস? এই প্ল্যাটফর্মটা কি মানুষ এইসব করতে ইউজ করে যে আজকে এটা বললাম, কালকে এটা বললাম? কিন্তু আমি অ্যাকচুয়ালি আপনার ইয়েতে বিশ্বাসী যে I have a feeling eventually, incrementally, বলে না, step by step he will change, because change হতে হবে। When you are the leader of such a big country, যখন দেখবে যে এগুলা একটা ওজন, যে বললাম, একটা comes automatically আপনার পজিশনের জন্য, আপনার জায়গার জন্য, আপনার দেখেন না ওনার হ্যান্ডশেক চেঞ্জ হয়ে গেল। হ্যান্ডশেক তো অত সিরিয়াস হ্যান্ডশেক থেকে he has started to do the regular kind of handshake, because এত কথা, এত বার্তা। So media is doing a good job there as well. বলে CNN পছন্দ করে না, অন্য এরা পছন্দ করে না, the commentators are all against it, very unfair with him, all those things প্রতিদিন বলতেন। কিন্তু I must say that I was a bit impressed যে উনি যে কাকাও and ওয়ার্সতে গেলেন, মেলানিয়া ট্রাম্প ওনার স্ত্রীকে দিয়ে উনি উদ্বোধনী ভাষণটা দেওয়ালেন, তাই না? It was a good thing করলেন মেলানিয়া ওনাকে, it was a good thing। হ্যাঁ, ওই নতুন না, আস্তে আস্তে হবে, মানে once you join politics is a different ball game. It's not like আমি গেলাম, এটা বললাম, এটা করলাম, আমি সিইও অফ এ ইউনিট, আমি যা বলবো সেটা শুনতে হবে, তা নয়। সবকিছু একটা, there is a soft corner and you have to mold it according to that শেপটা। সেটা আস্তে আস্তে নিক হেলিকে যে পাঠিয়েছে, নিক হেলিও আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে ইউনাইটেড নেশন, জাতিসংঘতে। টিলারসন ওনাকে অ্যাপয়েন্টমেন্ট করেছে, ছিলেন একটা বড় কোম্পানির সিইও, সেখান থেকে চলে এসছেন। আস্তে আস্তে সেও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। না তাহলে ইউক্রেন থেকে তার কাতারে যাবার প্রয়োজন ছিল না, তাই না? যে কাতার গিয়ে কুয়েত গেলেন, আবার তো এই পুরো জিনিসটা সার্বিকভাবে আমি মনে করি ইট উইল টেক টাইম, লিটল লঙ্গার দেন আদার্স, কিন্তু একটু সময় নিলেও আস্তে 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 চেঞ্জ হবে, গ্রুমিংটা হবে, একটা টার্ম তো করবেই। সো আপনার কাছে কি মনে হচ্ছে যে এই যে বিশ্বজুড়ে এক ধরনের অস্থিরতা, এক ধরনের উগ্রপন্থা, রক্ষণশীলতার যে জয় জয়কার, সেখান থেকে
মানে এই ধারাটা কতকাল অব্যাহত থাকবে বলে অস্থিরতা মনে থাকবে যদি লিডারশিপের অস্থিরতা থাকে। না না, এইভাবেই তো হয়। আপনি if there is no centralized বলবে আমরা ওয়ার্ল্ডস পুলিশম্যান, হ্যাঁ মনে হচ্ছে যেন we are all against the Americans. That's not true. সত্যি কথা বলতে কি we have to give them credit, proper democracy আছে যে আপনি বলেন so much of information is out there, আমরা জানতে পারছি, আমরা the fact that we are having a debate here about them says a lot about American democracy. কিন্তু আপনি মনে করেন যে সেই অস্থিরতাটা তো ওই যে উনি যে একটা ইম্প্যাক্ট, আমি তো সেটা তো আছে। আমি যে দুদিন আগে FBI নতুন ডিরেক্টর যাকে নমিনি করলেন উনি, তার সিনেটে হিয়ারিং দেখছিলাম, অসাধারণ। মানে সরাসরি সবাই সবাই আলোচনা করছে, ডিসকোর্স হচ্ছে, দুই দলের সিনেটররা তাকে যে কোশ্চেন করছেন এবং ডেমোক্রেটসরা তাকে, এবং নিজের দলের লোকজন যথেষ্ট ক্রিটিসাইজ করছে, যথেষ্ট কোয়েশ্চেন করছে which are very difficult for him to answer, তাই না? তো এই জিনিসগুলো যদি না থাকতো তাহলে তো আর আমেরিকান ডেমোক্রেসি এত নাম দুনিয়াতে করতো না, বিশ্বে করতো না। তুমি বললে যে মনে করে দেখো আমাদের দেশে যদি আজকে ফর এক্সাম্পল আমি ধরি, আমাদের দেশে গুরুত্বপূর্ণ পদে যেটা কিনা সার্বিকভাবে পুরো দেশের উপরে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে, আমাদের যে পার্লামেন্টারি সাব কমিটিগুলো যেন আছে, মনে করো অ্যান্টি করাপশন কমিশনের হেড, কি মনে করো বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ইলেকশন কমিশন, তাদের যদি পার্লামেন্টারি সাব কমিটিতে এরকমভাবে যে ইভেন জুডিশিয়ারির এখন এত কথাবার্তা হচ্ছে বিচারকদের নিয়োগের প্রশ্নে, এই জিনিসগুলো যদি হতো তাহলে কিন্তু একটা ইন্টারঅ্যাক্টিভ এনগেজমেন্ট হতো, তাহলে কিন্তু একটা দায়বদ্ধতা সৃষ্টি হতো। আর সেটা যদি সরাসরি, মানে আমি বিশ্বাস করি যে সম্পূর্ণ স্বচ্ছভাবে যদি আলোচনা প্রক্রিয়াটাকে, যেটা অলরেডি হচ্ছে ইন এ ওয়ে, যে আমাদের জাতিসংঘের ভেতর কি হচ্ছে না হচ্ছে সরাসরি সম্প্রচার করা হচ্ছে, তাই না? সেই জিনিস যদি পার্লামেন্টারি সাব কমিটিতেও যদি এরকম যদি হিয়ারিং এর হতো যেরকম আমেরিকা হচ্ছে, এবং সেই হিয়ারিং এর মাধ্যমে আমরা জানতে পারতাম কি প্রশ্ন হচ্ছে, কি বলছে না বলছে, তাহলে একটা আস্থা, একটা কনফিডেন্স বিল্ডিং মেজার হতো, তাই না? এবং দিস ইজ হোয়াট দ্য আমেরিকানস হ্যাভ ফান্ডামেন্টালি, তাদের অনেক কটা ভালো জিনিস আছে এবং আমাদের অনেক শেখার জিনিস আছে, যেগুলো যেরকম হাউস অফ কমন্সে অ্যাজ অপোজ টু হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্সে কিন্তু প্রচুর আলোচনা হয় সাব কমিটিতে, এবং সেখানে আলোচনার প্রেক্ষিতে তুমি মনে করো রুলস রেগুলেশনস, ট্রাইব্যুনালের অ্যাডজাস্টমেন্ট প্রক্রিয়া, কোম্পানি ল, মার্কেন্টাইল ল, বিস্তর আলোচনা, তো সেরকম যদি আমাদের এই জিনিসগুলো হতো তাহলে কিন্তু এই যে আমাদের মধ্যে বিতর্কর সৃষ্টি যেটা হয়, সেই বিতর্কটা অতটা সৃষ্টি হতো না। বিতর্ক তো অন্য জিনিস, বিটারনেস, যে আমি সাপ্রেসড, আমাকে বলতে সুযোগ দেওয়া হচ্ছে না। ডক্টর সারা খান, আমরা একেবারে শেষ প্রান্তে 2 মিনিট সময় আপনার জন্য। সো আগামী দিনের বিশ্ব রাজনীতি, আমি সবসময় আগে এরকম বিশ্বাস করতাম আন্তর্জাতিক সম্পর্ক, না ইউর রাইট। এখন বিশ্ব রাজনীতির কথা বললে আমার এখন নতুন থিওরি হচ্ছে আসলে যার রিজনে তার একটা, ওয়েদার লিডার লাগুক বা যাই লাগুক, তার রিজনের ডেভেলপমেন্ট তাকেই দেখতে হবে, বাইরের আশা বেশি বসে না থাকলেই বেটার। হ্যাঁ, আমি বলছি না যে আমেরিকান লিডারশিপ এখন স্ট্রং না দেখে ওদের উপর আমরা ডিপেন্ড করতে পারবো না, সেইভাবে বলছি না, বা আমরা বা মিডল ইস্টার্ন দেশগুলো। আমি বলছি প্রত্যেকটা রিজন না নিজের একটা রিজনাল প্রেডিকামেন্টস আছে, রিজনাল ভালো দিকগুলো আছে, রিজনাল অবস্টাকলস। ইন আদার ওয়ার্ডস রিজনের ভালো মন্দ তো রিজনাল লিডাররাই বুঝে, অথবা লিডার বাদ দিয়ে রিজন নিয়ে চিন্তা করি, কারণ আমরা নিজের দেশ নিয়ে চিন্তা করি। হ্যাঁ, আমি ওখানে আসছি যে সাউথ এশিয়াতে আমরা আমাদের সাউথ এশিয়ান ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করতে, কে করলো, কেন করলো, আমাদের ক্লাইমেটে কি হলো, হাউ অ্যাবাউট উই ডিল উইথ আওয়ার ওন ক্লাইমেট সিচুয়েশন, সিন্স দেন দেয়ার ইজ নট গোইং টু বি আ প্রপার গ্লোবাল ক্লাইমেট ট্রিটি। হাউ অ্যাবাউট আমরা আমাদের পানি, আমাদের ক্লাইমেট, আমাদের পলিউশন, আমাদের ড্রাগ ট্রাফিকিং, আমাদের চাইল্ড ট্রাফিকিং, আমাদের হিউম্যান ট্রাফিকিং, আমাদের হিউম্যান সিকিউরিটি, আমাদের ফুড, শেল্টার, ক্লোদিং, and all combating the regional terrorism related problems, এগুলো আমরা ডিল করি। আমি সেটা বলতে চাইছি, মিডল ইস্টটা করুক। আপনি খেয়াল করে দেখবেন মিডল ইস্টার্ন দেশ না, ধরেন ল্যাটিন আমেরিকান দেশগুলো খুব একটা ইন্টারেস্টেড না, বাট দেন they're also part of the prohibition of nuclear weapons. কেন কি ওরা কিন্তু একটা রিজনালি একটা ক্রিয়েট করে ফেলছে, how do you say it, নিউক্লিয়ার ওয়েপন ফ্রি জোনস। হ্যাঁ, তো এই ধরনের এটা যদি নিউক্লিয়ার প্রলিফারেশনের ক্ষেত্রে ওরা করতে পারে, আপনি জানেন আর্জেন্টিনা, ব্রাজিল এক সময় খুবই ইন্টারেস্টেড ছিল ইন প্রলিফারেটিং, তারপরে দে রোলড ব্যাক।
আমি আর প্রলিফারেশন যাচ্ছি না, আমি বলতে চাচ্ছি জাস্ট লেটস সে দিস ইজ অ্যান ইস্যু। এই ইস্যুটা ওরা কিন্তু ওদের মতন করে ডিল করেছে। সো হাউ অ্যাবাউট বিভিন্ন ধরনের ইস্যু আমরা আমাদের মতন করে ডিল করি। এই আপনি অস্থিরতার উপর দিয়ে বলছি, অস্থিরতা বা নেতৃত্বের অভাব বা ওই ধরনের সিচুয়েশনে কিভাবে হ্যান্ডেল করবেন। হ্যাঁ, আমি বলছি না আমেরিকান নেতৃত্ব সবসময় সব জায়গায় লাগবে, রিজনাল নেতৃত্ব দরকার আছে, কিন্তু হাউ অ্যাবাউট উই অল এনগেজ রিজনালি, আর তারপরে 2 রিজন 3 রিজন একসাথে হয়ে উই ক্যান ডু মোর ইন টার্মস অফ বেটারমেন্ট। জি অ্যাম্বাসেডর জামির। আন্তর্জাতিক নিরাপত্তা স্থিতিশীলতা, তার জন্য প্রয়োজন আঞ্চলিক উপ আঞ্চলিক সক্রিয় এবং আমি বলবো অত্যন্ত ডিপ কোঅর্ডিনেশন অ্যান্ড কোঅপারেশন। এই যে সহযোগিতা যদি হয় তাহলে কিন্তু সন্ত্রাস হবে না, সহযোগিতা যদি হয় তাহলে সহনশীলতা হবে, সবই দন্তস্বর ব্যাপার। এবং সহযোগিতা যদি হয় তাহলে সাংবিধানিক প্রক্রিয়াটাও এগিয়ে নিয়ে যাওয়া যাবে। তো আমি আশা করব যে এই যে একটা স্পর্শকাতর পরিস্থিতির থেকে আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে এগোতে পারবো সহযোগিতার মাধ্যমে, এবং এইটা আঞ্চলিক উপ আঞ্চলিকভাবে সেইটাকে বাস্তবায়ন করতে হবে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ আছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় 2টায়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। কোনো কারণে যদি চ্যানেলের পর্দায় অনুষ্ঠান দেখবার জন্য চোখ রাখতে না পারেন আপনি, তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে, বিশেষ করে ফেসবুকের সঙ্গে যুক্ত থাকলে আপনি ফেসবুক থেকে সরাসরি তৃতীয় মাত্রা দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। এর বাইরে এই পর্ব সহ অন্যান্য পুরনো পর্বগুলো দেখবার জন্য ভিজিট করতে পারেন tritiyoMatra.com, ইউটিউব, গুগল প্লাস, টুইটার এবং ফেসবুক যে কোনো সময়। ডক্টর সারা খান এবং অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, কথা হচ্ছিল বিশ্ব রাজনীতি নিয়ে এবং দুজনই বিশ্ব যে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে এক ধরনের, সে বিষয়ে ওনারা একমত। অবস্থাটা যে একটা সময় গিয়ে বদলাবে সে বিষয়ে ওনাদের আশাবাদ রয়েছে এবং যে অস্থির নেতৃত্ব বিশ্বের সবচেয়ে শক্তিমান দেশ অন্যান্য দেশে, সেই জায়গাটাতে ওনারা আশাবাদী যে এটিও আসলে, বিশেষ করে যদি রাজনৈতিক ব্যবস্থাটা শক্তিশালী হয়, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ওনারা যেটি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা এতটাই সুদৃঢ় যে একজন ব্যক্তির পক্ষে বা কোনো এক নেতার পক্ষে আসলে যুক্তরাষ্ট্রকে বা যুক্তরাষ্ট্রের অবস্থানকে বদলাতে পারবে না, বরং যুক্তরাষ্ট্রের ব্যবস্থাই আসলে তাকে বদলে ফেলবে। এবং এটি আসলে সবার ক্ষেত্রেই, সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। যদি আমরা একটা উন্নত মানের রাজনৈতিক ব্যবস্থা নিশ্চিত করতে পারি, তাহলে রাজনৈতিক নেতাদের নিয়ে যে আমরা সমালোচনা, ত্রুটি বিচ্যুতি আলোচনা করি, সেগুলো আসলে খুব একটা কার্যকর ভূমিকা রাখতে পারবে না। ব্যবস্থাটাই আসলে তাদেরকে বদলাতে অনেক ক্ষেত্রে সহায়তা করবে। আর আন্তর্জাতিক নিরাপত্তার প্রশ্নে ওনারা মনে করেন এবং বিশ্ব রাজনীতির ভবিষ্যতের যে সম্ভাবনা, সেটিকে আরও উন্নততর জায়গায় নিয়ে যাওয়ার জন্য ওনারা মনে করেন যে আঞ্চলিক এবং উপ আঞ্চলিক সহযোগিতাটাকে আরও বেশি জোরদার করতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।